বায়ুমণ্ডলের উষ্ণতার বিষয়ে আমাদের অনেক ধরনের ধারণা থাকলেও সমুদ্র জলের উষ্ণতার বিষয়ে আমরা একটু জেনে নিই আজকে। সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভৌত উপাদান সমুদ্রের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। এবং সমুদ্র জলের এই যে টেম্পারেচার, সেটা কিন্তু অনেকটা বায়ুমণ্ডলের বিভিন্ন ফ্যাক্টরসের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সমুদ্র জলের এই উষ্ণতা বায়ুমণ্ডলেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কিন্তু ইম্প্যাক্ট করে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। দিনের পার্থক্যে, ঋতুগত পার্থক্যে, অক্ষাংশগত পার্থক্যে এবং বিভিন্ন এবং ইভেন গভীরতার ক্ষেত্রেও আমরা দেখি, অর্থাৎ গভীরতার পার্থক্যেও, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যত আমরা গভীরের দিকে যাব, এরকম বিভিন্ন ফ্যাক্টরসের উপরে নির্ভর করে কিন্তু সমুদ্র জলের উষ্ণতার তারতম্য ঘটে। ম্যাথিউ ফন্টেনমরে প্রথম কিন্তু তার যে বই ছিল, সেখানে অবশ্যই বইটার নাম হচ্ছে দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অফ দ্য সি, সেখানে তিনি প্রথম সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতাকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। এবং সমুদ্র জলের উষ্ণতার কথা বলতে গেলে তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে কিভাবে সমুদ্র জলের টেম্পারেচার পরিমাপ করা যায়। মূলত থার্মোমিটার, তুমি ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, তুমি যে এককেই চাইবে তুমি পরিমাপ করতে পারো। এবং এর জন্য আমরা 3 রকমের জিনিস খুব কমনলি ইউজ করে থাকি। ইনফ্যাক্ট 3 রকম বলবো না, 2 রকমের জিনিস, যার মধ্যে একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড থার্মোমিটার, যেটা একদম সমুদ্র জলের পৃষ্ঠের অর্থাৎ উপরের দিকের যে টেম্পারেচার, যেটা সারফেস টেম্পারেচার থাকবে, সেটার তাপমাত্রা পরিমাপ করতে সাহায্য করে। অর্থাৎ গভীর সমুদ্রের ব্যাপার এখানে আমরা দেখতে পাবো না, এখানে বুঝতে পারছো সারফেস টেম্পারেচার আছে সেইটা। জলের যত গভীরতা বাড়তে থাকবে তত আমরা জানি যে, বা এটা আমাদের জেনে রাখতে হবে যে গভীরতা বাড়লে কিন্তু উষ্ণতা কমতে থাকে। প্রথম 200 মিটার অবধি কিন্তু প্রোভাইড করতে পারে জল, মানে জলে কিন্তু সূর্যের আলো পৌঁছয় এসে, এবং সেই অংশটুকুতেই অর্থাৎ একেবারে পৃষ্ঠে হাইয়েস্ট টেম্পারেচার, এবং 200 মিটারের দিকে যত আমরা গভীরের দিকে যাব তত কিন্তু তাপমাত্রা কমবে। অবশ্যই এই তাপমাত্রা হ্রাসের হারটা কিন্তু গভীরতার সঙ্গে সমান নয়, কারণ প্রথম 200 মিটারে যতটা কমবে তারপর নেক্সট 200 বা তারপরে কিন্তু এই যে তাপমাত্রা কমার যে হার, সেটা কিন্তু ধীরে 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 হ্রাস পেতে থাকবে। অর্থাৎ ধরো প্রথম কয়েকশো মিটারে যদি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ধরো -50 ডিগ্রি টেম্পারেচার কমে, আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে নেক্সট 200 মিটারে হয়তো হতে পারে টেম্পারেচার সেখানে গিয়ে তোমার দাঁড়িয়ে গেল 40, তার মানে কমার হারটা হলো 10। তারপরে নেক্সট 200 মিটার কি 300 মিটারে হয়তো তোমার হলো 36 বা 35, এরকম। তো মানে এখানে আমরা বুঝতে পারছি যে যত গভীরতা বাড়ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এটা যেমন ফ্যাক্ট, কিন্তু হ্রাস পাওয়ার হারটা কিন্তু সমান নয়, এটাও একটা ফ্যাক্ট। যেমন এখানে একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম দেওয়া আছে। অবশ্যই এই যে টেম্পারেচার হ্রাস যেটা পাচ্ছে, এটাকে আমরা গড়ে একটাকে আমরা মানে মোটামুটিভাবে তোমার বলতে পারি থার্মোহ্যালাইনের কথা, থার্মোহ্যালাইনের কনসেপ্টে আমরা পরে আসবো। তবে এটা একটা ধরে রাখো একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম, যেখানে তোমরা বুঝতে পারছো যে যত আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছি তত কিন্তু তাপমাত্রা হ্রাসের হার চেঞ্জ হচ্ছে, শুধু নয় তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এটাও ফিক্সড। আর তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা মূলত যেমন বলেছি যে কোনো একক আমরা ইউজ করতে পারি, সেন্টিগ্রেড, ফারেনহাইট। তুমি যে দেশে আছো, যে একক তুমি ইউজ করো, তুমি সিজিএস সিস্টেম ইউজ করো না এফপিএস ইউজ করো, তার উপরে নির্ভর করে। এবং এখানে স্ট্যান্ডার্ড থার্মোমিটারের সাহায্যে যেরকম জলের পৃষ্ঠের টেম্পারেচার মাপতে পারি, জলের গভীরতায় যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়, অভ্যন্তরে জলের তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা রিভার্সিং থার্মোমিটার ইউজ করে থাকি। এছাড়া থার্মোগ্রাফ, নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার মাধ্যমে গ্রাফের সাহায্যে আমরা টেম্পারেচার বাড়া বা কমা বা টেম্পারেচারের ধারাবাহিকতা সম্বন্ধে আমরা আইডিয়া পাই। এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্র আছে যার সাহায্যে গভীর জলের টেম্পারেচার এবং তাছাড়াও শুধু উষ্ণতা ছাড়াও লবণতা, ঘনত্ব, গভীরতা, জলের চাপ ইত্যাদি কিন্তু পরিমাপ করা যায়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে তোমার মহাকাশ সংস্থা আছে নাসা রিসেন্টলি একটি অ্যাডভান্সড এক ধরনের কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে, যার সাহায্যে কিন্তু প্রতিদিনে প্রায় বহুবারই সমুদ্র জলের উষ্ণতা প্রায় নির্ভুলভাবে অলমোস্ট পরিমাপ করা যায়। ঠিক আছে, আচ্ছা। আর গোটা পৃথিবীতে যে কটি মহাসাগরের উপস্থিতি আমরা পাই, অবশ্যই প্রশান্ত মহাসাগর ভাগ হয়ে পরবর্তীকালে যে মহাসাগরগুলি সৃষ্টি হয়েছে সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে এই মহাসাগরগুলির ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে যে অংশে সমান উষ্ণতা বিশিষ্ট অঞ্চল আছে সেগুলিকে যদি আমি একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাহলে কিন্তু আমরা সমষ্ণ রেখা পাবো, এবং এই সমষ্ণ রেখাগুলো অক্ষরেখার সঙ্গে সমান্তরালে অবস্থান করবে। এবার একটু চলে আসি যে কিভাবে সমুদ্র
জলের উষ্ণতার পরিবর্তন ঘটে? অবশ্যই দেখো এখানে প্রথম পয়েন্টই লেখা আছে সোলার রেডিয়েশন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওশান সারফেস টেম্পারেচার। অবশ্যই সারফেস টেম্পারেচার, সমুদ্র জলের পৃষ্ঠের টেম্পারেচারের ক্ষেত্রে প্রথমেই বলা আছে সোলার রেডিয়েশন, বা তোমরা বুঝতেই পারছো সৌরশক্তির কথা। পৃথিবীতে তুমি বায়ুমণ্ডল বলো বা সমুদ্র বলো, প্রধান উত্তাপের উৎস যেহেতু সূর্য, কাজে প্রথম এই পয়েন্টটাই আসছে। এবং এটা অবশ্যই ঋতুভিত্তিক এর ফারাক হয়, কারণ আগত সূর্যরশ্মি ঋতুর সাথে সাথে তুমি কোন গোলার্ধে আছো অবশ্যই যেহেতু সেই অনুযায়ী তোমার ঋতুর সাথে সাথে কিন্তু একটা পরিবর্তন ঘটে। এছাড়া অক্ষাংশগত অবস্থানের সাথেও কিন্তু এর একটা সম্পর্ক আছে। তো উচ্চ অক্ষাংশে খুব স্বাভাবিকভাবে আমরা জানি সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায়, সেখানে সমুদ্র জলের উষ্ণতা কম হয়, এবং এই উল্টোটা হয় হচ্ছে নিম্ন অক্ষাংশগুলোতে, অর্থাৎ মূলত ক্রান্তীয় উপক্রান্তীয়, মানে মূলত নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে। আচ্ছা, এছাড়াও আমাদের মানে যে পূর্বজ্ঞান আছে সেখান থেকে আমরা জানি যে বেশ কিছু ধরনের কিন্তু ওশান কারেন্টস, দেখো সেকেন্ড পয়েন্ট এখানে ওশান কারেন্ট। ওশান কারেন্টের বাংলা করলে আমরা ধরে নিতে পারি যে সমুদ্র স্রোত। আমরা জানি উষ্ণ স্রোত এবং শীতল স্রোত আছে, এবং এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত আমরা জানি যে পৃষ্ঠস্রোত এবং অন্তঃস্রোত, অর্থাৎ জলের পৃষ্ঠদেশে এবং জলের গভীরে প্রবাহিত হয়। এর মধ্যে পৃষ্ঠস্রোত সম্বন্ধে আমাদের বিশেষ ধারণা আছে, যদিও আমরা জানি মেজর পোর্শন স্রোতই কিন্তু অন্তঃস্রোত। ধরে নিতে পারো অন অ্যান অ্যাভারেজ মাত্র 10% স্রোত যেটা আমরা পৃথিবীতে দেখতে পাই সেগুলো হলো বহিঃস্রোত রূপে বা বাইরের স্রোত রূপে। তার মধ্যে অনেক আমরা পড়েছি, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোত, এবং সেই উষ্ণ উপসাগরীয় স্রোত আর একটা আমরা পড়েছিলাম শীতল ল্যাব্রেডার স্রোত, শীতল গ্রিনল্যান্ড স্রোত। আমরা অনেক বহু স্রোতের কথা আমরা পড়েছি, যেরকম নিরক্ষীয় যে স্রোতগুলো গড়ে সেগুলো প্রায় প্রত্যেকটাই উষ্ণ স্রোত। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে উষ্ণ স্রোতগুলো কিন্তু জলের অনুভূমিক বন্টনের মাধ্যমে তারা কিন্তু জলের টেম্পারেচারের একটা ভেরিয়েশন ক্রিয়েট করে, এবং পুরো যে জলের যে উষ্ণতা সেটাকে কিন্তু গ্লোবালি বা পুরো পৃথিবীর সাপেক্ষে কিন্তু সেটাকে তারা স্প্রেড করে। এছাড়া মাথায় রাখতে হবে যে সমুদ্রপৃষ্ঠের নিকট অনেক সময় দেখা যায়, বিশেষ করে উষ্ণ সমুদ্রের কাছে, উষ্ণ সমুদ্রপৃষ্ঠে যখন ঘনীভবন হয় তখনও কিন্তু যে লিনতাপ ত্যাগ হয় তাতেও কিন্তু সমুদ্র জলের উষ্ণতা স্বল্প হারে কিন্তু বাড়তে পারে। এছাড়া বায়ু প্রবাহ, আর্দ্রতা, বাতাসের তাপমাত্রা কেমন আছে ইত্যাদি, সেটাও কিন্তু সমুদ্র জলের উষ্ণতাকে বিভিন্নভাবে, অর্থাৎ যেগুলোকে আমরা বলছি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বা বায়ুমণ্ডলীয় অবস্থা। এছাড়া যে বিভিন্ন ধরনের ভৌগোলিক অন্যান্য ফ্যাক্টরসগুলো, যেমন ধরো ভূমির উপস্থিতি, উপকূলবর্তী অঞ্চলের আকার আকৃতি প্রভৃতি নানান ফ্যাক্টর কিন্তু সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রিত করতে সক্ষম। সমুদ্রের জলের উষ্ণতার অনুভূমিক বন্টনগত পার্থক্য বোঝার আগে আমরা একবার দেখে নেব যে বিভিন্ন অক্ষাংশগত বিস্তারের পার্থক্যের সাথে সাথে কিভাবে উষ্ণতার একটা পার্থক্য হচ্ছে। যেমন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ক্রান্তীয় সমুদ্রগুলোর বা ক্রান্তীয় অংশে সমুদ্রের যে পার্টটা আমরা পাচ্ছি ক্রান্তীয় অক্ষাংশে, সেইখানে আমরা দেখে নিই, সেখানে গড় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। উপক্রান্তীয় অঞ্চলে মোটামুটি সিজনালি 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির ভেতর, অর্থাৎ শীতকাল এবং উষ্ণকাল। আর মেরু অংশে বেশিরভাগ ক্ষেত্রে দেখো এখানে উল্লেখ করেছে তাপমাত্রা হচ্ছে নিয়ার অর বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট, নিয়ার অর বিলো ফ্রিজিং, তার মানে অলমোস্ট হিমাঙ্কের নিচে বা তার কাছাকাছি কিন্তু উষ্ণতার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবারে যে ম্যাপটি আমরা দেখব সেটি একটি ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী তোমাদের যদি বলে দিই তাহলে এই হলো আমার মোটামুটিভাবে মাঝের পোর্শনটা নিরক্ষীয় অঞ্চল, এই পার্টটা দিয়ে গড়ে তোমার নিরক্ষীয় অঞ্চল। এই যে পোর্শনটা আছে ধরো এখানে তোমার এই অবধি ক্রান্তীয় অঞ্চল, এখানেও ক্রান্তীয় অঞ্চল, তার মানে মোটামুটিভাবে উষ্ণমণ্ডলের যে পোর্শনটা সেটা এখানে, যেখানে আমরা বলছি গড় টেম্পারেচার অ্যারাউন্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের যে অংশগুলো ওগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, আর বাকি যে পোর্শনগুলো ওগুলো হিমমণ্ডল বা প্রায় হিমমণ্ডলের কাছাকাছি আমরা যাচ্ছি। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সবসময় নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে উষ্ণতা কিন্তু কমতে থাকে, সমুদ্র জলের উষ্ণতা কিন্তু কমতে থাকবে খুব স্বাভাবিকভাবে। কেন? কারণ আমরা জানি যে সূর্যরশ্মির পতন কোণ কিন্তু পার্থক্য হয়, এবং সূর্যরশ্মির পতন কোণ তির্যক থেকে তির্যকতর হয় যত নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে আমরা যাব তত। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে পৃষ্ঠীয় জল, অর্থাৎ সমুদ্রের ওপরের লেয়ারে যে জল আছে সেই জলের ক্ষেত্রে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ
40 ডিগ্রি ধরে রাখো এরকম একটি জায়গায় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ এই পোর্শনে জলের যা তাপমাত্রা থাকে তা কিন্তু বায়ুমণ্ডলীয় তাপমাত্রার তুলনায় কিন্তু কম থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখার মতন বিষয়। যদি কোনো সময় কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে যে কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে সমুদ্র জলের উষ্ণতা বায়ুমণ্ডলীয় উষ্ণতার চেয়ে কম থাকবে, সমুদ্র জলের পৃষ্ঠের উষ্ণতা বায়ুমণ্ডলীয় উষ্ণতার চেয়ে কম থাকবে, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। এবং 40 ডিগ্রি উত্তর বা দক্ষিণ থেকে যত দুই মেরুর দিকে যাব তত সমুদ্র জলের পৃষ্ঠের যে উষ্ণতা সেটা কিন্তু আবার বায়ুমণ্ডলীয় উষ্ণতার থেকে একটু বেশি হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। এই ওয়ার্ল্ড ম্যাপটা থেকে আরেকটা জিনিস একটু দেখার মতন আছে। প্রথমত, সমুদ্র জলের উষ্ণতার এই পার্থক্যের একটা অন্যতম বড় কারণ হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। কিসের ডিস্ট্রিবিউশনটা কোথায় আনইকুয়াল বা ইকুয়াল নয়? ল্যান্ড অর্থাৎ স্থলভাগ এবং জলভাগ, ল্যান্ড অ্যান্ড ওয়াটার। খেয়াল করতে হবে যে প্রথমত আমরা চিরকাল এটা জেনে এসেছি যে যত দক্ষিণ গোলার্ধের দিকে যাব তত কিন্তু জলভাগের পরিমাণটা কিন্তু বেশি, জলভাগ অনেকটা বেশি, স্থলভাগ কিন্তু তুলনায় কম। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু স্থলভাগ তুলনায় উত্তর গোলার্ধে বেশি, এবং এটাও মাথায় রাখতে হবে যে স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয় এবং শীতল হয় কার তুলনায়? জলভাগের তুলনায়। সেহেতু এই স্থলভাগের কন্ট্যাক্টে থাকার কারণে উত্তর গোলার্ধে কিন্তু যে সমুদ্রের অংশ আছে তারা কিন্তু খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায় কম্পেয়ার টু কাদের? দক্ষিণ গোলার্ধে যে স্থলভাগ আছে তাদের তুলনায় খুব দ্রুত উত্তপ্ত, কারণ এখানে স্থলভাগের পরিমাণ কম, তাই স্থলভাগের সঙ্গে জলভাগের কন্ট্যাক্টও কম। তোমরা দেখতেই পাচ্ছ ছাড়া এখানে দেখো ঘন ঘন, তাই এই ঘন ঘন স্থলভাগের উপস্থিতিতে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে, তার কন্ট্যাক্টে থেকে জল দ্রুত উত্তপ্ত হচ্ছে। দক্ষিণ গোলার্ধে কিন্তু সেটা হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো জায়গাতে, বিশেষ করে যদি সেটা নিম্ন অক্ষাংশের দিকে হয়, তাহলে যে সমস্ত সাগর মহাসাগরগুলো মূলত আবদ্ধ হয়ে আছে, যেমন ধরো চারপাশে স্থলভাগের দ্বারা তারা আবদ্ধ হয়ে রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে তাদের উষ্ণতা কিন্তু বেশি, কারণ তারা চারিদিকে তাদের স্থল, তাই তারা চারিদিকে স্থল দ্বারা তারা আবদ্ধ হয়ে থাকার কারণে যদি তারা নিম্ন অক্ষাংশে হয় বা তুলনামূলক নিম্ন অক্ষাংশ হয় এমনি তাদের উষ্ণতা বেশি, তার সঙ্গে সঙ্গে চারিদিকে স্থল, তার মানে উষ্ণ স্থল, কারণ স্থলভাগ দ্রুত উষ্ণ হয়, তার কন্ট্যাক্টে থাকার ফলে কিন্তু খুব দ্রুত সেই আবদ্ধ সাগরগুলোও কিন্তু খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা পারস্য উপসাগর এবং রেড সির কাছাকাছি যদি দেখি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে খুব দ্রুত উত্তপ্ত হচ্ছে, কারণ দেখো চারিদিকে কিন্তু জলের সাথে সাথে প্রায় 3 দিকে তুমি ধরে নিতে পারো স্থলের কিন্তু উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বায়ু, কোথা থেকে কোথায় বায়ু প্রবাহিত হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, বায়ুও কিন্তু ইনফ্লুয়েন্স করে সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতাকে। এর সাথে সাথে যে বায়ুর কথা বলছি, সেই বায়ু একটা বড় ফ্যাক্টর। আমরা দু ধরনের বায়ু দেখতে পাই, যদি আমরা ইন টার্মস অফ বায়ু অনেক ধরনেরই হয়, বাট আমরা যদি ইন টার্মস অফ বায়ু স্থল থেকে জলের দিকে যাচ্ছে না জল থেকে স্থলের দিকে যাচ্ছে যদি সেই অর্থে দেখি, তাহলে মাথায় রাখতে হবে যখন কোনো বায়ু স্থল থেকে জলের দিকে যায় তাহলে সে কী কাজ করে? সে কিন্তু উষ্ণ জলকে ঠেলে দূরে নিয়ে চলে যায়, যার ফলে সমুদ্রের তলদেশ থেকে কিন্তু শীতল জল উপকূলবর্তী অংশের কাছে কিন্তু চলে আসে। উল্টোটা হয়, যখন বায়ু স্থল থেকে জলের দিকে আসে সে কিন্তু এখানে গরম জলকে ঠেলে পাইল আপ করে দেয় কোথায়? উপকূলের কাছে। ফলে কিন্তু এখানকার তাপমাত্রা কিন্তু উপকূলবর্তী অংশের তাপমাত্রা কিন্তু অনেক সময় দেখা যায় যে সেখানে কিন্তু গরম জলের উপস্থিতির কারণে টেম্পারেচার কিন্তু বাড়িয়ে দেয়। এগুলো কিন্তু ঘটতে থাকে। এছাড়া সমুদ্র জলের ওশান কারেন্টসের কথা আমরা আগেও বলেছি, যে উষ্ণ স্রোত যেখান দিয়ে যায়, যেমন ধরো আমরা জানি যে উপসাগরীয় স্রোত এরকম একটি জায়গা দিয়ে অতিক্রম করতো, এবং উপসাগরীয় স্রোতের একটি শাখা নর্থ আটলান্টিক ড্রিফট নাম নিয়ে পৌঁছে যেত তোমার নরওয়ে উপকূলের কাছে, এবং সেখানে আমরা জানি যে নরওয়ে উপকূলকে কিন্তু সে কী করতো, সে কিন্তু যে শীতল যে বা ঠান্ডা যে নরওয়ে উপকূল তাকে কিন্তু উত্তপ্ত করতো, এবং তার ফলে সেখানে কিন্তু বরফেরও গলন হতো। ফলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে টেম্পারেচার কিন্তু বাড়িয়ে ফেলতে পারে উষ্ণ স্রোত যেখানে যাবে। যদি জল উষ্ণ হয় তাহলে যেখানে যাবে সেখানকার টেম্পারেচার বা সেখানকার জলের যে পৃষ্ঠদেশের যে টেম্পারেচার সেখানকার টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে। সিমিলার হয় যখন শীতল কোনো কারেন্ট আসে, যেমন এখানে তোমার নিউফাউন্ডল্যান্ডের আশেপাশে তোমার যখন দেখা যাচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত আসছে বা শীতল গ্রিনল্যান্ড স্রোত আসছে, এটা কিন্তু ঠান্ডা জল বহন করে নিয়ে আসছে, যে কারণে এই সমস্ত উপকূলে কিন্তু তাপমাত্রা কমিয়ে দিতে সক্ষম। এছাড়া আমরা সমুদ্রের
নিচে বা মহাসাগরগুলোর নিচে যে বিভিন্ন ধরনের যে ভূমিরূপ সেগুলো আমরা পড়েছি। সেখানে আমরা জানি যে সামুদ্রিক শৈলশিরা আছে, তো সামুদ্রিক শৈলশিরার উপস্থিতি তাও কিন্তু অনেক সময় দেখা যায় যে টেম্পারেচার ভেরিয়েশন করতে পারে, কারণ শৈলশিরাতে ধাক্কা খেয়ে, অবশ্যই জলের নিচে শৈলশিরাতে ধাক্কা খেয়ে কিন্তু এদিক ওদিক তোমার টেম্পারেচার মানে এদিক ওদিক জল কিন্তু তোমার বণ্টিত হয়, যার ফলেও কিন্তু টেম্পারেচারের একটা ভেরিয়েশন হতে পারে। আর তাছাড়া স্থানীয় যে ওয়েদার কন্ডিশন, ধরে রাখো কোথাও ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হারিকেন হচ্ছে, কোথাও তোমার কুয়াশা ইত্যাদি, তো সে সমস্ত ক্ষেত্রে এছাড়া আমরা আগেও বলেছি ঘনীভবন, এবং অবশ্যই মানে মহাসাগরের আকার আকৃতি এবং মহাসাগরের কোন অংশ কোন অক্ষাংশে বিরাজ করছে তার উপরেও কিন্তু নির্ভর করে এই এতগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের মহাসাগরগুলির উষ্ণতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম। মহাসাগরের আকার আকৃতির কথা আমরা এক্ষুনি বললাম, যেমন এখানে যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর সম্বন্ধে দেওয়া আছে। যেমন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রশান্ত মহাসাগরের যে বাউন্ডারিটা, সেখানে তার পশ্চিম দিকে, তার প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে কিন্তু জল কিন্তু অনেকটা উষ্ণ। আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে আমরা জানি যে খুব সরু, এটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমার আটলান্টিকের শেপটা এখানে দেখানো আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে আটলান্টিকের পোর্শনটা দেওয়া রয়েছে, বুঝতেই পারছো এটা আফ্রিকা, এটা দক্ষিণ আমেরিকা। আটলান্টিক হচ্ছে সরু, তাও মাঝের পোর্শনটা সরু, উপরের দিকটা আর নিচের পোর্শনটা কিন্তু তুলনামূলক চওড়া। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তর, দক্ষিণ এবং মধ্যভাগে কিন্তু তাপমাত্রার একটা ভেরিয়েশন আছে। এছাড়া আমরা যদি আগের ম্যাপটাতে যদি ফিরে যাই, তাহলে আমরা দেখো এখানে ভারত মহাসাগরের পোর্শনটা তোমরা বুঝতে পারছো। তো ভারত মহাসাগরের ক্ষেত্রে কি উল্লেখ করা আছে দেখো, এখানে যেহেতু আমরা জানি যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সিজনাল চেঞ্জ অফ টেম্পারেচার এবং একটা ঋতুভিত্তিক বায়ুর সম্পূর্ণ বিপরীতমুখী গমন হয়। প্রথমে গ্রীষ্মের শেষ অংশে দক্ষিণ পশ্চিম, আর উত্তর পূর্ব হচ্ছে একদম শীতের প্রাককালে। তো ইনফ্যাক্ট শরৎকালের আগে আগে যে পোর্শনটা হয়, যখন মৌসুমী বায়ু ফেরত যায়, এই যে বায়ুর যে সম্পূর্ণ ঋতুভিত্তিক পার্থক্য বায়ু প্রবাহের দিকে, তার সঙ্গে কিন্তু সমুদ্র স্রোতেরও পার্থক্য হয়, এবং সমুদ্র স্রোতের সাথে সাথে কিন্তু জলবন্টন, এবং জলবন্টনের সাথে কিন্তু সমুদ্রের টেম্পারেচারেরও পার্থক্য হয়। তোমরা দেখে নাও এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটু বলে দিই। এক হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে উল্লম্বভাবে জলের তাপমাত্রার যে বন্টন, সেই বিষয় এখানে কিন্তু বলা আছে। এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাই যে যেহেতু পৃষ্ঠদেশে, জলের পৃষ্ঠ থেকে একদম গভীর সমুদ্র অবধি পৃষ্ঠদেশে যেহেতু আমরা আমরা লক্ষ্য করছি যে টেম্পারেচারটা যথেষ্ট বেশি থাকবে, কারণ সেখানে কি হয় না, সেখানে সূর্যের আলো সেটা এসে কিন্তু পৌঁছচ্ছে, এবং প্রায় 200 মিটার গভীরতা অবধি আমরা বলেইছি যে এখানে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোতের মোটামুটিভাবে উপস্থিতি দেখতে পাওয়া যায়। তারপরেই কিন্তু 200 মিটারের পর থেকেই কিন্তু একটা শার্প ডিক্লাইন, দেখো এখানে শার্প টেম্পারেচার ডিক্লাইন, মানে খুব তীক্ষ্ণ একটা তাপমাত্রার ডিক্লাইন হঠাৎ করেই লক্ষ্য করা যায়। যেমন 200 মিটার অবধি যদি গড় গভীরতা, যদি মানে 200 মিটার গড় গভীরতায় যদি আমি দেখি উষ্ণতা 15.9 ডিগ্রি সেন্টিগ্রেড, 400 মিটারে গিয়ে দেখবো সেটা 10 ডিগ্রি হচ্ছে। তারপরে দেখবো 1000 মিটারে গিয়ে সেটা 4.5, 2000 মিটারে গিয়ে প্রায় 2.5, 3000 মিটারে গিয়ে প্রায় 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ডিপ ওশান বা একদম গভীর অংশে গিয়ে পৌঁছে সেখানে কিন্তু প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, অর্থাৎ 1.8 আমরা যদি পেয়ে থাকি 3000 মিটার গভীরতায়, প্রায় 4000 মিটার গভীরতায় কিন্তু 1.7 ডিগ্রি সেন্টিগ্রেডও টেম্পারেচার পাওয়া যেতে পারে। এবং এই কারণেই কিন্তু সূর্যরশ্মির প্রবেশতার ভিত্তিতে আমরা অনেকগুলো অঞ্চলে ভাগ করতে পারি সমুদ্রপৃষ্ঠের উপর থেকে নিচ অবধি। একটা হচ্ছে ফোটিক জোন, যেটা 200 মিটার অবধি থাকে, যেখানে গড় উষ্ণতা 16 থেকে 27 ডিগ্রি। একটা অ্যাফোটিক জোন, যেটা 200 মিটারের প্রায় নিচ থেকে থাকে, এবং সেখানে সমুদ্র তলের যে উষ্ণতা সেটা মোটামুটি স্থির থাকবে, এবং প্রায় 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার থাকে। এবং এটাই কিন্তু মহাসাগরগুলোর মেজর পোর্শন, যেখানে মহাসাগরগুলোর মেজর পোর্শন কিন্তু এটা নিয়েই মূলত এই 80% জল কিন্তু এখানেই আছে। আর এই বিষয়টা একটুখানি মাথায় রাখতে হবে। আর সমুদ্র জলের উষ্ণতা কিন্তু সমুদ্র জলের ঘনত্বকেও কিন্তু নিয়ন্ত্রিত করে। যত উষ্ণ সমুদ্রের জল তত ঘনত্ব কম, যত মানে শীতল হবে সমুদ্রের জল তত কিন্তু ঘনত্ব বেশি। এই বিষয়ে আমরা আরও ডিটেলে পড়বো যখন সমুদ্র জলের ঘনত্ব সম্বন্ধে আমরা পড়াশোনা করবো। এবারে একটা জিনিস সম্বন্ধে একটু দেখে নাও, যেখানে হেডিংটা দেখলে তোমরা বুঝতে পারবে, বা ক্যাপশনটা দেখলে, ডিপ ওশান টেম্পারেচার স্টেবিলিটি অ্যান্ড লং টার্ম ট্রেন্ডস। তো গভীর সমুদ্রের ক্ষেত্রে দেখো এখানে স্টেবিলিটির কথা উল্লেখ করা আছে। আমরা জানি
আবহাওয়া যেমন আনস্টেবল, তেমনি খুব স্বাভাবিকভাবে আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত যে ফ্যাক্টরসগুলো যেমন উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি, এগুলোরও কিন্তু একটা ইনস্টেবিলিটি লক্ষ্য করা যেতে পারে। এইবারে স্টেবল টেম্পারেচারের ক্ষেত্রে দেখো একদম প্রথমে কি লেখা আছে, যত গভীরে তুমি যাবে সমুদ্রের জলের ক্ষেত্রে বা মহাসাগরের জলের ক্ষেত্রে, সেখানে যত ডিপ ওয়াটার সেখানে কনস্ট্যান্ট কোল্ড টেম্পারেচার, কিন্তু কোনো সময় তুমি দেখবে না সেখানে কিন্তু বরফ হয়ে যাচ্ছে জল। টেম্পারেচার অনেক সময় ধরে ধরে চেঞ্জ হয়, টেম্পারেচার একদিনে চেঞ্জ হয় না। বিশেষ করে জলের ক্ষেত্রে বলে রাখি, কিছুক্ষণ আগেই আমরা যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখলাম সেখানে বলেছিলাম যে মহাদেশের উত্তর ভাগে স্থলভাগ বেশি এবং স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয় এবং খুব দ্রুত শীতল হয়, তাই তার সাপেক্ষে আমরা কি দেখতে পাচ্ছি যে জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, শীতল হচ্ছে, এবং সেই কারণে উত্তর গোলার্ধের স্থলভাগ বেশি থাকার কারণে স্থলভাগের কন্ট্যাক্টে জলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে। দক্ষিণ গোলার্ধের স্থলভাগ কম, তাই সেই কারণে কিন্তু উত্তাপের হারটাও কিন্তু কম। এটাই আমরা বলেছিলাম। এইবারে মাথায় রাখতে হবে যে জলের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে বলছি, তাই টেম্পারেচার চেঞ্জটা অর্থাৎ উত্তপ্ত হতেও যেমন সময় বেশি নেবে, শীতল হতেও সময় বেশি নেবে, যে কারণে চেঞ্জেসের সম্বন্ধে কি বলা আছে, স্লো চেঞ্জ। আর যেহেতু স্লো চেঞ্জ হয় এবং অনেক দিন ধরে হিট ধরে রাখতে পারে বা ছাড়ে, সেই ক্ষেত্রে এরা কিন্তু দেখো এখানে উল্লেখ করা আছে যে ইনফ্লুয়েন্সিং লং টার্ম গ্লোবাল ক্লাইমেট রেগুলেশন, অর্থাৎ দীর্ঘকালীন পৃথিবীব্যাপী জলবায়ুগত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর একটি নিয়ন্ত্রণ, এই জলের যে উষ্ণতা কিন্তু এটি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এখানে হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুগত পরিবর্তন কিভাবে আমাদের সমুদ্র জলের উষ্ণতার দ্বারা নিয়ন্ত্রিত হয় ছোট্ট করে বলা আছে। আমরা জানি যে গড় তাপমাত্রা পৃথিবীর বাড়ছে, ফলে অ্যাজ এ হোল সমুদ্র জলের উষ্ণতার একটা ভেরিয়েশন হচ্ছে। সেই অনুযায়ী গ্লোবাল অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার শুধুমাত্র বাড়েনি, বায়ুমণ্ডলীয় তাপমাত্রাই বাড়েনি, গ্লোবাল ওশান সারফেসও টেম্পারেচার বেড়েছে। তাছাড়া যেহেতু উষ্ণতার বন্টনগত একটা পার্থক্য হচ্ছে, আমরা জানি আগের তুলনায় যে উচ্চ অক্ষাংশগুলো তুলনায় উষ্ণ হয়ে যাচ্ছে, নিম্ন অক্ষাংশগুলো আরও উষ্ণ হয়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে উচ্চ অক্ষাংশে যে বরফের গলন হচ্ছে, এর সাথে সাথে সমুদ্র স্রোতের একটা পরিবর্তন হবে। উচ্চ অক্ষাংশগুলোতে বৃষ্টিপাত বাড়ছে, নিম্ন অক্ষাংশগুলোতে বৃষ্টিপাত আরও বাড়ছে, ফলে বোঝাই যাচ্ছে যে সমুদ্র জলের যে স্রোত তারও একটা বন্টনগত পার্থক্য, ফলে তার সঙ্গে সঙ্গে উষ্ণতার বন্টনগত পার্থক্য কিন্তু হবে। এছাড়া অনেক ধরনের লং টার্ম এফেক্ট হতে পারে, সমুদ্র জলের যে জলপৃষ্ঠ ওঠানামা করছে টেম্পারেচার বাড়ার কারণে, অনেক ধরনের এফেক্ট ঘটতে পারে। দেখো এখন এল নিনো এবং লা নিনার যে প্রভাব, সেটা থেকেও আমরা ভীষণভাবে প্রভাবিত হচ্ছি। এবং সমস্ত ক্ষেত্রে মাথায় রাখতে হবে শুধু যে একমাত্র জলের পৃষ্ঠদেশীয় টেম্পারেচারে ভেরিয়েশন হচ্ছে তা কিন্তু নয়, তার সাথে সাথে যত গভীরে যাব তখনও কিন্তু একটা গভীরে, যেটাকে আমরা বলছি থার্মোক্লাইনাল শিফট, মাথায় রাখতে হবে যে গভীরতার সাথে সাথে টেম্পারেচার চেঞ্জটাও কিন্তু খুব ড্রাস্টিক্যালি হচ্ছে, ঠিক আছে? এবং ভবিষ্যতে কিন্তু এটা নানানভাবে শীতল এবং উষ্ণ টেম্পারেচারের জলের মিক্সিংকে এফেক্ট করতে পারে, এবং তার সাথে সাথে যে জলজ যে বাস্তুতন্ত্র আছে যেটা গভীরে থাকে বা জলজ যে উদ্ভিদ আছে সেগুলোকেও কিন্তু নানানভাবে প্রভাবিত করতে পারে।